হ্যালো গাইস, আমার এই সামান্য ইউটিউব চ্যানেলে ভাইয়া আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আপনাদের ক্লাস সেভেনের ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন, এটা কিন্তু ভাইয়া পার্ট 3 নিয়ে আলোচনা হবে। গত ক্লাসে কিন্তু ভাইয়া পার্ট 1 এবং 2 আমরা কভার করে দিছি। ওইটা যারা দেখো না ভাইয়া, অনুরোধ থাকবে ওইটা দেখার। আর ভাই আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি অন করে দেবে। তো ভাইয়া এইভাবে কিন্তু আমরা পরবর্তীতে যে পার্টগুলো আছে ওগুলার কিন্তু ভাইয়া ভিডিও আমরা দেব। তো ভাইয়া প্রথমেই শুরু করা যাক। তো ভাইয়া আমরা পার্ট 3-তে আসি। দেখি ভাইয়া পার্ট 3-তে কি বলছে। তো পার্ট 3-তে যদি ভাইয়া আমরা এখানে যাই, দেখো ক্ষুদ্রতর কণা, ক্ষুদ্রতর কণা সম্পর্কে মতবাদ। ভাইয়া ক্ষুদ্রতর কণা সম্পর্কে সর্বপ্রথম যে মতবাদ দেয় সেটা তোমার জানতে হবে, এবং সে যে মতবাদটা দিছে ওই মতবাদের ভিত্তিতে কিন্তু এইখানে এই ক্ষুদ্রতর কণার মতবাদটা কিন্তু ভাইয়া উল্লেখ করা হয়েছে। তো এখানে কিন্তু দুইজনের নাম উল্লেখ করা হয়েছে, একজন হচ্ছে তোমার ডেমোক্রিটাস আর আরেকজন হচ্ছে জর্জ ডাল্টন। ঠিক আছে, তো ডেমোক্রিটাস সর্বপ্রথম দেখেন যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, এবং এইটা তোমার এই গ্রিক শব্দ অ্যাটমস থেকে নেয়, যেটা হচ্ছে তোমার অবিভাজ্য। কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে না, পরমাণু বিভাজ্য, এটাকেও ভাঙা যায়। কিন্তু উনি যে এই মতবাদটা দিছে তার এই মতবাদটা কিন্তু ওই সময় গ্রহণ করা হয় না। কেন গ্রহণ করা হয় না জানো? কারণ ওই সময় অ্যারিস্টটল আরেকজন গ্রিক দার্শনিক। তো উনি মনে করতেন যে প্রত্যেকটি পদার্থ আলো, বাতাস এবং মাটির সমন্বয়ে গঠিত, এবং এইটা অধিক গ্রহণযোগ্য ছিল। তার জন্যই কিন্তু কেউ আর বিশ্বাস করে না। ঠিক আছে, তো পরবর্তীতে এই জর্জ ডাল্টন গবেষণাগারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উনি কিন্তু দেখান যে পরমাণু বিভাজ্য এবং এটাকে ভাঙা যায়, এবং প্রত্যেকটি পদার্থ আসলে ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এবং কিন্তু আমাদের এইখানে ডেমোক্রিটাস কিন্তু বলছিল যে পরমাণু অবিভাজ্য, অর্থাৎ এটাকে ভাঙা যায় না। কিন্তু ডাল্টন আবার প্রমাণিত করে যে এটাকে ভাঙা যায়, এটাকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। তো ভাই এটা নিয়ে পার্ট 9 ভাই আর একটু ডিপলি আলোচনা করবো, এটা এখন আপাতত রাখো। তো ভাইয়া তিনি যে মতবাদটা দিয়েছে সেটা এখন একটু দেখি। তো ভাইয়া এখানে ভাইয়া দেখো 1803 সালে ডাল্টন নামে এক ইংরেজি বিজ্ঞানী, ও ভাই ইংরেজি বিজ্ঞানী, গ্রিক না তো ভাই, ইংরেজি বিজ্ঞানী পরীক্ষালব্য তথ্যের উপর পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে মতবাদ দেন। তখন ভাই ও যে মতবাদটা দিছে, বা আমাদের ডাল্টন সাহেব যে মতবাদটা দিছে ওইটা কিন্তু এখানে লেখা হয়েছে। মৌলিক পদার্থ সমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। তো ওই যে ভাইয়া পরমাণু, মানে প্রত্যেকটা পদার্থ তো ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুর সমন্বয়ে গঠিত, তো ওইটাই কিন্তু বলছে। ঠিক আছে, পরমাণু নিয়ে ভাইয়া আমরা পার্ট 9 ভাইয়া ডিপলি আলোচনা করব। এখানে আলোচনা করলে কিন্তু টাইমটা লস হবে। ঠিক আছে, তারপরে তো দুই কি বলছে, একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম। একটা মৌলিক বা একটা মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু কিন্তু একই রকম। ভাই লোহাকে তুমি ভাঙলে পরে লোহা কিন্তু মৌলিক পদার্থ, আয়রন। ঠিক আছে ইংলিশে, তো এটাকে তুমি যদি ভাঙো লোহায় পাবো, ভাঙলে কিন্তু অন্য কিছু পাবো না। ওটা কিন্তু এখানে বলছে।
তারপর দেখো একটি মৌলের সকল পরমাণু আবার ভর ও রাসায়নিক ধর্ম একই। মানে রাসায়নিক ধর্ম হইতেছে গেল সে বিক্রিয়ার সময় কীরকম আচরণ প্রকাশ করে। তো ভাইয়া তার আগে আমরা বিক্রিয়াটা কি সেটা জেনে নেব। ভাইয়া এখানে দেখো এই যে ভাইয়া রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়াটা জানার আগে রাসায়নিক পরিবর্তনটা তোমাদের জানতে হবে। সে পরিবর্তনের ফলে পদার্থ তার ধর্ম বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে। ধর্ম বৈশিষ্ট্য মানে কি, সে কীরকম আচরণ করে। যেমন তোমার এই যে আয়রন, আয়রন কিন্তু লোহা, শক্ত ধাতু, এটা তো তোমাদের বোঝাইতেছি। আচ্ছা পানির এই সংজ্ঞাটা দিয়ে বোঝাই, তাইলে বুঝবা তোমরা। এই যে পানি H2O, হাইড্রোজেন কিন্তু গ্যাস, অক্সিজেনও গ্যাস। এখন এই দুইটা মিলনের ফলে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ঘটছে। তাহলে ভাইয়া এখন তুমি চিন্তা করে দেখো, এটা ছিল গ্যাসে, পূর্ণত হইল তোমার পানি তরলে, তাইলে ভাইয়া এটার পরিবর্তন ঘটছে না? তো এই পরিবর্তনটাই কিন্তু রাসায়নিক পরিবর্তন, যে গ্যাস থেকে তরলে পরিণত হয়েছে, এটাই কিন্তু রাসায়নিক পরিবর্তন। তবে এখন দেখি আমাদের ডাল্টন যুক্তিগুলি। একটি এই ভাই কন্টিনিউম 2 নম্বর ছিলাম না, তাহলে রাসায়নিক ধর্ম একই, বুঝছো? তবে আয়রন যে আচরণ করবে আচরণ তো থাকবে, তাহলে তো রাসায়নিক ধর্ম একই। এখন একটি মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু সমূহ হতে ভিন্ন। মানে আয়রন যে মানে লোহা, ওইটা যে আচরণ করবে তোমার পানি, সেটা কি একই রকম আচরণ করবে কি? মানে ভাই পানি কিন্তু যৌগিক পদার্থ, তারপর বুঝাইতেছি, ঠিক আছে? এক আচরণ করবে কিনা, চিপনও না, ওইটাই কিন্তু বলছে যে একটি মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু সমূহ হতে ভিন্ন, ঠিক আছে? পানি আর আয়রন জীবনও এক হবে না, ওইটাই বলছে আর কি। অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার, ভর ও ভিন্ন ধর্ম ভিন্ন। এখন ভাই বুঝো, ধর্ম ভিন্ন, আকার আকৃতি ভর সবই ভিন্ন। আয়রন আর হলো তোমার স্বর্ণ, এই দুইটার ভর কি এক হবে? মাটি এবং স্বর্ণ, এই দুইটার ভর কি এক হবে? বোঝানোর স্বার্থে। যৌগিক পদার্থ সমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে তৈরি। যৌগিক পদার্থ ভাই দেখো, এখানে যৌগিক পদার্থ, হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ। ভাই দেখো হাইড্রোজেনকে আমরা ভাঙছি, দেখো ভাই 2 দিয়ে কিন্তু আমরা এটা নিছি। তো হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো যোগ হয়ে এখানে কিন্তু পানিটা গঠিত হয়, ঠিক আছে? তাহলে ভাইয়া এই যে একের অধিক মৌলিক পদার্থ দিয়ে কিন্তু ভাইয়া আমাদের যৌগিক পদার্থটা গঠিত হয়। এটা প্রথম ক্লাসে আমি দিয়েছি, ওই ভিডিওটা তোমরা একটু দেখে নিও। তাইলে ভাইয়া যৌগিক পদার্থ সমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। তাহলে ভাইয়া পানির সঙ্গে তাই ভাই বুঝছই তো, হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে পানি গঠিত। তাহলে একের অধিক যৌগিক পদার্থ নিয়ে মৌলিক পদার্থ নিয়ে যৌগিক পদার্থ গঠিত হলো না। এখন ভাই বিভিন্ন মৌলের পরমাণু সমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ বা যৌগ তৈরি করে। সরল মানে কি ভাই? সোজা, এবং একটা অনুপাতে কিন্তু ভাইয়া যৌগিক পদার্থ বা যৌগ গঠন করে। এই দেখো ভাই, এটা দেখলেই ভাই তোমরা বুঝতে পারবো। তারপরে দেখো ভাইয়া, এই তোমরা ভাইয়া যদি একটু মানে ওই কি বলে প্রথমেটা ভাই তোমরা দেখে আসো, তাইলে ভাই বুঝতে পারবা। কারণ এইখানে ভাই ভিডিওটা কিন্তু তো লম্বা হয়ে যাবে অনেক, তো তার জন্য বলতেছে আর কি। একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সমূহের সৃষ্টি বা ধ্বংস হয় না। রাসায়নিক বিক্রিয়া, এই দেখো ভাই, এটা কিন্তু রাসায়নিক বিক্রিয়া। হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি তৈরি হয়েছে, এই দেখো ভাইয়া, এটা কিন্তু রাসায়নিক বিক্রিয়া। হাইড্রোজেন অক্সিজেন, এখানে যোগ চিহ্ন হবে। তো এই দুইটা সমন্বয় কিন্তু ভাইয়া আমাদের পানিটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে? দেখো ভাইয়া তোমাদের বুঝাই দিই, এই দেখো সেটা করতেছে হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুটো সমন্বয়ে কিন্তু ভাই আমাদের পানিটা গঠিত হয়েছে না? এখন দেখো এই দুটোর কি কোনো পরিবর্তন মানে ধ্বংস হয়েছে নাকি? সে হাইড্রোজেন তো মরে গেছো, অক্সিজেন তো মরে গেছে, এরকম কিছু হয়েছে নাকি? হয় নাই কিন্তু। তার জন্যই কিন্তু ভাইয়া এটার কোনো ধ্বংস হবে না, ঠিক আছে?
এইটাই কিন্তু ভাইয়া বলছে। তাহলে এই দেখো ভাইয়া, এই শুধু একে অপরের সাথে যুক্ত হয়ে একে অন্যের থেকে আলাদা হয়, একে অন্যের সাথে যুক্ত হয়েছে। কিন্তু হাইড্রোজেন কি মানে অক্সিজেন কি হাইড্রোজেন হয়ে গেছে নাকি? ঠিক আছে, অক্সিজেন কি ভাই হাইড্রোজেন হয়ে গেছে ভাই? দেখো তো হয় নাই। কিন্তু এই দুইটা কিন্তু একে অন্যের চেয়ে আলাদা। এখানে কিন্তু এই দেখো ভাইয়া, একে অন্যের চেয়ে আলাদা, এইটাই কিন্তু ভাইয়া বলছে হাইড্রোজেন এবং অক্সিজেন একে অন্যের চেয়ে আলাদা। ঠিক আছে ভাইয়া, এইটাই ভাই, এই তো ভাইয়া এখানেই কিন্তু আমাদের ভিডিওটা স্টপ হবে। তো ভাইয়া ভিডিওটা ভাই কেমন লাগলো ভাই আমার কমেন্টে ভাই অবশ্যই কিন্তু জানাবা, এবং ভিডিওটা যদি ভালো লাগে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশের বেল বাটনটা অন করে দেবা। আর ভাই ভিডিওটা লাইক দিতে কিন্তু ভাই ভুলো না ভাইয়া, আর কমেন্টে ইন্টারেস্টেড লিখে যাবা যদি ভালো লাগে। ঠিক আছে ভাইয়া, তো তোমাদের কাল হয়তো তোমাদের পার্ট তোমার 4 এবং 5 আসবে। তো এটা কিন্তু ভাই আরও পানির মতো বুঝিয়ে দেবো ভাইয়া আমি। তো তোমরা ভাইয়া আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। তোমার ইচ্ছা আছে আমি ইউটিউবিং করে বড়ো একটা কিছু করবো, তো এটাই কিন্তু আমার ইচ্ছা। তো আমার ইচ্ছাটা ভাই তোমরা একটু পূরণ করো, আমাদের সকলের কাছে এই অনুরোধটা থাকবে। ভালো থাকো।